হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে আমরা আলোচনা করতে চলেছি তড়িৎ আধানের বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ আধানকে কত রকম ভাবে কোনো জায়গায় আমরা বন্টন করতে পারি সেটাই হলো আজকের আলোচনার বিষয়। তো তড়িৎ আধানের বন্টন বা আধান বন্টন জিনিসটা কি? যেমন ধরো আমরা এইখানে একটা আধান রাখলাম, নাম দিলাম Q1, এইখানে একটা আধান রাখলাম Q2, এইখানে একটা আধান রাখলাম Q3, এইখানে একটা আধান রাখলাম Q4। এইভাবে আমরা আধানগুলোকে একটা স্পেসে বন্টন করতে পারি। আরেকভাবে করতে পারি যে এমন ভাবে আধানগুলো যেন একটা আধানকে আরেকটা আধান থেকে যদি পৃথক করা না যায়, যেন একটা আধান আরেকটা আধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কোনোভাবেই যদি আধানগুলোকে আলাদাভাবে না করা যায় তাহলে সেইভাবেও আমরা আধান বন্টন করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আধানকে আমরা বিচ্ছিন্নভাবে বন্টন করতে পারি, আবার এমন ভাবে বন্টন করতে পারি যে আধানগুলোকে একটা থেকে আরেকটাকে পৃথক করা সম্ভব নয়। এই থেকে আমরা বলতে পারি যে আধানকে দুই ভাবে বন্টন করা সম্ভব, অর্থাৎ আধান বন্টনটা হচ্ছে দুই প্রকার। দেখো এইখানে আমরা কি করেছি, আধানগুলোকে বিচ্ছিন্নভাবে বন্টন করেছি, তাহলে এটাকে বলতে পারি আমরা বিচ্ছিন্ন আধান বন্টন। আর এইখানে আধানগুলোকে একটা আধান থেকে আরেকটা আধানকে আমরা আলাদা করতে পারছি না, মানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে আছে, তাই এই আধানকে বলা হয় কি নিরবিচ্ছিন্ন আধান বন্টন। এরকম হতে পারে যে একটা জায়গাতে আমরা পুরো জায়গাটাতে এইভাবে আধানকে বন্টন করে দিলাম, এমন ভাবে বন্টন করলাম যে আধানগুলোকে আমরা পরস্পর থেকে পৃথক করতে পারছি না। এইভাবে ধরো এই পুরো অঞ্চলটাকে আধানকে বন্টন করলাম। আর একটা করতে পারি, অনেকভাবে করতে পারি। আর এইখানে দেখো আধানগুলোকে আমরা একটা আধানকে অপর আধান থেকে পৃথক করতে পারছি, মানে আধানগুলো বিচ্ছিন্নভাবে বন্টন হয়েছে। তাহলে এইটা হচ্ছে বিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে আধান বন্টন কয় প্রকার? আধান বন্টন দুই প্রকার। আধান বন্টন হলো দুই প্রকার। এক ধরন আমরা কি করতে পারি যে আধানগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি, একটা আধানকে আরেকটা আধান থেকে পৃথক করতে পারি, তাহলে এই ধরনের আধান বন্টনকে বলা হয় বিচ্ছিন্ন আধান বন্টন বা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ। আরেকভাবে আমরা কি করতে পারলাম, দেখো এখানে একটা আধানকে যদি আরেকটা আধান থেকে পৃথক করা না যায়, এখানেও আমরা করতে পারছি না, এখানেও করতে পারছি না, তাহলে এই ধরনের আধান বন্টনকে বলা হয় নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে আধান বন্টন হলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে বিচ্ছিন্ন আধান বন্টন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন of charge। আরেক কিভাবে আমরা করতে পারি নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন, এইটাকে কি বলা হয় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই দুই ধরনের ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বিচ্ছিন্ন আধান বন্টন বা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তারপরে আলোচনা করব
নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ আবার কত ধরনের হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার উপর কিছু অঙ্কও করব, যে অঙ্কগুলো পরীক্ষায় এই থিওরির উপর থেকে আসে। তো চলো আমরা শুরু করি বিচ্ছিন্ন আধান বন্টন। বিচ্ছিন্ন আধান বন্টন জিনিসটা কি? ওই তো বললাম যে যদি বিন্দু আধান, কিছু আধানকে বিক্ষিপ্তভাবে বন্টন করা যায় যাতে প্রত্যেকটি আধানকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাহলে আধানের ওই ধরনের বন্টনকে বলা হয় বিচ্ছিন্ন আধান বন্টন। যদি কিছু আধানকে বিক্ষিপ্তভাবে এমনভাবে বন্টন করা যায় যাতে প্রত্যেকটি আধানকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাহলে আধানের এই বন্টনকে বলা হয় বিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে এগুলো নাম দিয়ে দাও, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, এরকম করে সব আছে। প্রত্যেকটা আধানকে আমরা আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে পারছি। তাহলে আধানের এই ধরনের বন্টনকে আমরা বলবো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে বিচ্ছিন্ন আধান বন্টন, বিচ্ছিন্ন আধান বন্টন। বিচ্ছিন্ন আধান বন্টন নিয়ে আর কিছু বলার মতো কিছু নেই, আমরা সরাসরি চলে যাব যে বিষয়টার উপর, সেটা হলো নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিছু পরিমাণ আধানকে নিরবিচ্ছিন্নভাবে কত রকম ভাবে বন্টন করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র জানার ছিল, জেনে নিলাম। তাহলে আমরা এবার শুরু করছি নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। খুবই গুরুত্বপূর্ণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ জিনিসটা কি? দেখো কিছু পরিমাণ, এখানে যদি আমি একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা ধরো এই কালিগুলো হলো আমার আধান, এই যে আমি লিখছি সেখান থেকে যে কালিটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো আমার আধান। তাহলে আধানগুলোকে আমি কি করছি, এইভাবে বন্টন করছি। দেখো একটা কালিকে কি তুমি আর একটা কালি থেকে আলাদা করতে পারছো না। তাহলে এই ধরনের বন্টনকে, আধানকে যদি আমরা এইভাবে বন্টন করতে পারি তাহলে আধানের সেই বন্টনটাকে বলা হয় নিরবচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে এটা একটা। আবার দেখো আমি যদি এই রকম করি, একটা ক্ষেত্রফলের উপর যদি আধানগুলোকে এইভাবে বন্টন করি এইরকম ভাবে, তাহলে দেখো এই জায়গাটাতেও কিন্তু তুমি আধানগুলোকে একটা থেকে আরেকটা আধানকে, যেমন এখানে কালিগুলোকে এক
কালি থেকে আরেক কালিকে তুমি পৃথক করতে পারবে না, সেই রকম আধানকেও যদি এইভাবে পৃথক করা না যায় তাহলে এই ধরনের আধান বন্টনকে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলবো। তাহলে দেখো আমরা একটা রেখা বরাবর আধান বন্টন করতে পারি, কিছু ক্ষেত্রফলে আধান বন্টন করতে পারি কন্টিনিউয়াসলি, আবার একটা ধরো ত্রিমাত্রিক স্পেস, এটা ধরো একটা ত্রিমাত্রিক স্পেস, একটা ধরো গ্লাসের ভেতরে আমরা কিছু পরিমাণ কালি রেখে দিতে পারি, যেমন এর ভেতরে কি ভরা আছে, কালি ভরা আছে, কালি ভরা আছে অনেকগুলো, এবং এটা একটা 3 ডাইমেনশনাল স্পেসে আছে, তাহলে আধানকে আমরা একটা রেখা বরাবর বন্টন করে দিতে পারি, কিছু ক্ষেত্রফলের উপর মানে একটা প্লেনের উপর বন্টন করতে পারি, আবার 3 ডাইমেনশনাল স্পেসে যেমন এখানে কালি ভরা আছে এটার ভিতরে, সেইভাবেও আধানকে আমরা রাখতে পারি। তাহলে প্রথমে আমরা জেনে নেব নিরবচ্ছিন্ন আধান বন্টন কি। তাহলে দেখো এই এখানে অনেকগুলো আধান আছে, অনেকগুলো আধান আছে, এখানে অনেকগুলো আধান আছে, এখানেও কি হবে অনেকগুলো আধান আছে, অনেকগুলো আধান আছে। তাহলে এগুলোকে কি বলা হয়, সিস্টেম অফ চার্জ বা আধান সংস্থা বলা হয়, এগুলোকে বলা হয় সিস্টেম অফ চার্জ বা আধান সংস্থা। তো কোন আধান সংস্থার আধানগুলোকে যদি এমন ভাবে বন্টন করা হয় যাতে প্রত্যেকটি আধানকে পৃথক আধান হিসাবে ভাবা না যায়, তাহলে আধানের এই বন্টনকে বলা হয় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ বা নিরবচ্ছিন্ন আধান বন্টন। তাহলে যদি কোনো আধান সংস্থা মানে কি সিস্টেম অফ চার্জ, কোনো আধান সংস্থার আধানগুলিকে এমন ভাবে বন্টন করা হয়, ডিস্ট্রিবিউট করা হয় যাতে প্রত্যেকটি আধানগুলিকে পৃথক আধান হিসাবে ভাবা না যায়, অর্থাৎ আধানগুলিকে যদি পৃথক করা না যায় তাহলে তাকে নিরবচ্ছিন্ন আধান বন্টন বলা হয়। মানে মূল যে কথাটা সেটা হচ্ছে যে কোনো আধান সংস্থার আধানগুলোকে যদি পরস্পর থেকে পৃথক করা না যায় তাহলে সেই ধরনের আধান বন্টনকেই বলা হয় নিরবচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এবার আমরা জানবো যে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা তো আধান বন্টন করতে জানি, তাহলে এই নিরবিচ্ছিন্ন আধান বন্টন আবার কয় প্রকার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আধানগুলোকে আমি একটা রেখা বরাবর বন্টন করে দিতে পারি নিরবচ্ছিন্ন ভাবে, আবার একটা ক্ষেত্রফলের উপর বা একটা সমতলের উপর আধানগুলোকে নিরবচ্ছিন্ন ভাবে বন্টন করে দিতে পারি। আর একটা কি হচ্ছে যে ধরো একটা 3 ডাইমেনশনাল স্পেসে, এই যে এখানে সিলিন্ড্রিক্যাল যে মার্কারটা তার ভিতরে আধান ভাবতে পারো, কালি যেগুলো ভরে দিয়েছি সেগুলো 3 ডাইমেনশনাল স্পেসে আছে। তাহলে প্রথমটা হলো লাইন বরাবর, দ্বিতীয়টা হলো একটা তল বরাবর, আর তৃতীয়টা হলো একটা আয়তন বরাবর। একটা আয়তনের ভেতরে একটা ভলিউমের ভেতরে কিছু পরিমাণ আধান ভরে দেওয়া যেতে পারে। তাহলে নিরবচ্ছিন্ন আধান বন্টন, নিরবচ্ছিন্ন আধান বন্টন 3 প্রকার হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ হলো 3 প্রকার। এক হলো রৈখিক আধান বন্টন,
রৈখিক আধান বন্টন। লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। দুই নম্বর হচ্ছে ক্ষেত্রীয় আধান বন্টন। ক্ষেত্রীয় আধান বন্টন, এটাকে বলা হয় সারফেস ডিস্ট্রিবিউশন। সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। 3 নম্বর হলো আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই হলো তাহলে নিরবচ্ছিন্ন আধান বন্টন 3 প্রকারের হয়। যদি রেখা বরাবর আধানকে বসিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় রৈখিক আধান বন্টন। যদি একটা সমতলের উপর কিছু পরিমাণ আধানকে বন্টন করা হয় তাহলে আধানের সেই বন্টনটাকে বলা হয় ক্ষেত্রীয় আধান বন্টন। আর যদি একটা আয়তনের ভেতরে কিছু পরিমাণ আধানকে, যেমন এখানে কালি ভরে দেওয়া আছে, যদি কিছু পরিমাণ আধান ভরে দেওয়া হয় তাহলে এই ধরনের আধান বন্টনকে বলা হয় আয়তনের বা আধানের আয়তনীয় বন্টন। আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এবার আমরা একটা একটা করে এই আধান বন্টন গুলো পড়ব। খুব গুরুত্বপূর্ণ আধান বন্টন। প্রথমেই হচ্ছে 1 নম্বর রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টন। তাহলে রৈখিক আধান বন্টন জিনিসটা কি? যদি কিছু পরিমাণ আধানকে একটা রেখা বরাবর নিরবচ্ছিন্নভাবে বন্টন করা হয় তাহলে তাকে রৈখিক আধান বন্টন বলা হয়। যেমন ধরো এই কালিটা আমি একটা রেখা বরাবর, এই যে এখানে একটা একেবারে পাতলা রেখা বরাবর, একটা রেখা বরাবর যদি কিছু পরিমাণ আধানকে নিরবিচ্ছিন্নভাবে বন্টন করা হয় তাহলে তাকে বলা হয় রৈখিক আধান বন্টন। আমি এইভাবে দেখাচ্ছি যে এখানে চার্জগুলো এমন ভাবে আছে যে তুমি একটা থেকে আরেকটা চার্জকে পৃথক করতে পারছো না এবং তারা একটা রেখা বরাবর আছে। তাহলে এই ধরনের, এই যে রৈখিক মানে রেখা বরাবর, তাহলে কিছু পরিমাণ আধানকে যদি একটি রেখা বরাবর নিরবচ্ছিন্নভাবে বন্টন করা হয় তাহলে আধানের সেই বন্টনকে বলা হয় রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টন। বোঝা গেল? তাহলে কিছু পরিমাণ আধানকে নিরবিচ্ছিন্নভাবে যদি একটা রেখা বরাবর বন্টন করা হয় তাহলে তাকে বলা হয় আধানের রৈখিক বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে ধরো এইখানে কিউ পরিমাণ আধানকে তুমি এল দৈর্ঘ্যের, এই যে লাইনটা আছে সেটা দৈর্ঘ্য ধরো এল, তুমি মোট কিউ পরিমাণ আধানকে এল দৈর্ঘ্যে সাজিয়ে দিলে একটা রেখা বরাবর। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত আধান থাকলো? প্রতি একক দৈর্ঘ্যে, যেমন আমি এখানে দেখো কালিটা খরচ করছি, এইখানে ধরো আমার কিউ পরিমাণ কালি খরচ হলো। কত দৈর্ঘ্যের দাগ টানতে? এল দৈর্ঘ্যের দাগ টানতে কিউ পরিমাণ কালি শেষ হলো। তাহলে একক দৈর্ঘ্যের, তাহলে এল দৈর্ঘ্যের দাগ টানলাম, কত কালি লাগলো? কিউ পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্যের যদি আমি দাগ টানতাম
কত আধান লাগতো বা কত কালি লাগতো, কিউ বাই এল লাগতো কিনা। এইটাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। অর্থাৎ একক দৈর্ঘ্যে, দেখো এইখানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে এবার আমরা যে জিনিসটা জানবো সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, রৈখিক আধান ঘনত্ব। রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে দেখো এটা কোন ধরনের আধান বন্টন, এটা হচ্ছে রৈখিক আধান বন্টন। তাহলে রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে তোমার টোটাল কিউ আধান দিলে কত দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে মোট আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে কত আধান থাকবে, কিউ বাই এল। এইটাকেই বলা হয় রৈখিক আধান ঘনত্ব। তাহলে রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের রৈখিক ঘনত্ব বা লিনিয়ার ডেনসিটি অফ চার্জ বলা হয়। তাহলে রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে, রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের রৈখিক ঘনত্ব বলা হয়। তাহলে মনে করি এইটাকে, এই রৈখিক আধান ঘনত্বটাকে ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন মনে করি এল দৈর্ঘ্যে মোট কিউ আধান বন্টন করা হয়েছে। তাহলে একক দৈর্ঘ্যে মোট কিউ বাই এল আধান বন্টন করা হয়েছে, তাই না। এবার দেখো একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান বন্টন করা হয় তাকেই বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। তাহলে দেখো এটা হচ্ছে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল। এটাই হলো রৈখিক আধান ঘনত্ব। রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্বের ফর্মুলা, রৈখিক আধান ঘনত্বের সূত্র বলতে পারো। এবার ধরো, তাহলে এইটা গেল। এবার ধরো একটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছো, এখানে টোটাল এল আছে, খুবই একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পেয়েছো, এইরকম একটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য। সেই দৈর্ঘ্যটা হলো ডিএল। কত দৈর্ঘ্য, ডিএল। তাহলে সেখানে আধান কত থাকবে, খুবই ক্ষুদ্র পরিমাণ আধান থাকবে, সেই আধানটা হলো ডি কিউ। ওকে, ডি কিউ আধান। তাহলে দেখো ডিএল দৈর্ঘ্যে ডি কিউ পরিমাণ যদি আধান থাকে, তাহলে ডিএল দৈর্ঘ্যে, দেখো ডিএল দৈর্ঘ্যে ডি কিউ আধান, তাহলে একক দৈর্ঘ্যে ডি কিউ বাই ডিএল আধান। তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে কি বলা হয়, আধানের রৈখিক ঘনত্ব বলা হয়। তাহলে আধানের রৈখিক ঘনত্বকে আমরা এভাবেও লিখতে পারি, ল্যামডা সমান ডিকিউ ডিএল।
ওকে, তাহলে এই গেল রৈখিক আধান বন্টন, রৈখিক আধান ঘনত্ব। তাহলে বলো তো রৈখিক আধান ঘনত্বের একক কি হবে? তাহলে রৈখিক আধান ঘনত্বের একক, রৈখিক আধান ঘনত্বের একক, রৈখিক আধান ঘনত্বের একক, একক। তাহলে দেখো আমরা রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান কি পেলাম? কিউ বাই এল পেলাম। তাহলে একক, ল্যামডার একক যদি আমরা নিতে চাই তাহলে কিউ এর একক বসিয়ে দেব আর দৈর্ঘ্যের একক বসিয়ে দেব। তাহলে এস আই একক কি হবে? এস আই কি, কিউ মানে আধান, আধানের একক এস আই একক হলো কুলম্ব আর দৈর্ঘ্যের এস আই একক হলো মিটার। তাহলে কুলম্ব পার মিটার। সিজিএস কি হবে? সিজিএস কি হবে? স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার। যদি বলে মাত্রা কি হবে? মাত্রা, তাহলে আমরা জানি ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল। তাহলে মাত্রা মানে বক্সে ঢুকিয়ে দাও। তাহলে কিউ এর মাত্রা ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা। কিউ এর মাত্রা কি? কিউ মানে আইটি, আর এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে ল্যামডার মাত্রা হয়ে গেল এল ইনভার্স আই টি। এইটাই হলো রৈখিক আধান ঘনত্বের মাত্রা। চলো এরপরে আমরা শুরু করি ক্ষেত্রীয় আধান বন্টন। ক্ষেত্রীয় আধান বন্টন, ক্ষেত্রীয় আধান বন্টন। ক্ষেত্রীয় মানে ক্ষেত্রফলে। তাহলে আমরা বলতে পারি যদি কিছু পরিমাণ আধানকে একটা সমতলে নিরবিচ্ছিন্নভাবে এমনভাবে বন্টন করা হয় যে আধানগুলিকে পরস্পর থেকে পৃথক করা না যায়, তাহলে এই ধরনের বন্টনকে বলা হয়, আধান বন্টনকে বলা হয় ক্ষেত্রীয় আধান বন্টন। ঠিক আছে, তাহলে কিছু পরিমাণ আধানকে কোনো তলে যদি নিরবিচ্ছিন্নভাবে বন্টন করা হয় তাহলে তাকে ক্ষেত্রীয় আধান বন্টন বলা হয়, ক্ষেত্রীয় আধান বন্টন বলা হয়। ক্ষেত্রীয় আধান বন্টন অর্থাৎ কিছু পরিমাণ আধানকে নিরবিচ্ছিন্নভাবে যদি কোনো সমতলে বন্টন করা হয়, সমতল হোক বা অসমতল হোক কিছু যায় আসে না, যদি তলে বন্টন করা হয়, তাহলে ধরে নাও এইখানে কিউ পরিমাণ আধান, এই তলটার ক্ষেত্রফল হলো এ। তাহলে এ ক্ষেত্রফলে কিউ পরিমাণ আধানকে তুমি বন্টন করলে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কত পরিমাণ আধান এলো? তাহলে এ ক্ষেত্রফলে কিউ পরিমাণ আধান আছে, তাহলে একক ক্ষেত্রফলে কিউ বাই এ পরিমাণ আধান আছে। তো কোন তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তল মাত্রিক ঘনত্ব। কি বলা হয়? আধানের তল মাত্রিক ঘনত্ব। তাহলে এবার আমরা জানবো আধানের তল মাত্রিক ঘনত্ব জিনিসটা কি। তাহলে আধানের
তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, একে সিগমা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সিগমা, সিগমা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ একক ক্ষেত্রফলে, কোন তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই তলের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। তাহলে কোন তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা বলা হয়। তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধানটা থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার ধরো এ ক্ষেত্রফলে কিউ আধান আছে। এই যে এখানে এ ক্ষেত্রফল নিয়েছি, সেই এ ক্ষেত্রফলে কত আধান আছে? কিউ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কত আধান আছে? কিউ বাই এ। তাহলে এ ক্ষেত্রফলে, তাহলে একক ক্ষেত্রফলে কিউ বাই এ আধান আছে। তাহলে একক ক্ষেত্রফলে যে আধানটা থাকে সেটাকে কি বলা হয়? আধানের কি তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি সিগমা সমান হয়ে গেল কিউ বাই এ। সিগমা সমান কি? কিউ বাই এ, আধানের তলমাত্রিক ঘনত্বের সূত্র। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সূত্র, আধানের তলমাত্রিক ঘনত্বের সূত্র হলো। এইটাকে আমরা ধরো একটা খুব ক্ষুদ্র তল নিয়েছো, খুব ক্ষুদ্র তল, তার এরিয়াটা কত? তার এরিয়াটা হলো ডিএ। তাহলে একটা খুব ক্ষুদ্র তলে খুব ক্ষুদ্র পরিমাণ আধান থাকবে। তাহলে সেই আধানটা ধরো, আধানটা কত? ডিকিউ আধান। তাহলে এ ডিএ আধানে, ডিএ ক্ষেত্রফলে আধান আছে ডিকিউ। তাহলে একক ক্ষেত্রফলে ডিকিউ বাই ডিএ আধান আছে। একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমি বলতে পারি সিগমা সমান ডিকিউ ডি এ, এইটাও হলো আধানের তলমাত্রিক ঘনত্বের সূত্র। ঠিক আছে, তাহলে আবার আমরা বার করব। কি বার করব বলো তো? আধানের তলমাত্রিক ঘনত্বের একক বার করব, মাত্রা বার করব। তাহলে চলো মুছে দিই। আধানের তলমাত্রিক ঘনত্বের একক ও মাত্রা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে কিন্তু এটা পড়ে। তাহলে আমরা কি পেলাম? সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব সমান পেয়েছি কিউ বাই এ। এটা কি ক্ষেত্রফল, কিউটা কি আধান। তাহলে যদি আমরা সিগমার একক নিতে চাই তাহলে এদের একক বসিয়ে দেব, এদের সবার একক বসিয়ে দেব। তাহলে এসআই একক কি পাবো? এসআই একক কুলম্ব। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার। সিজিএস কি হবে? সেটা হবে স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। মাত্রা কি হবে? মাত্রা,
তাহলে সিগমার মাত্রা চাইছি আমরা, তাহলে কি করতে হবে, কিউ এর মাত্রা বসাতে হবে, এরিয়ার মাত্রা বসাতে হবে। কিউ এর মাত্রা কি আইটি, আর এর মাত্রা কি ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, তাহলে এল টু দি পাওয়ার -2 আইটি। তাহলে সিগমার মাত্রা আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা হলো এল টু দি পাওয়ার -2 আইটি। ওকে, আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে আমি আর একটা পয়েন্ট আলোচনা করব, চলো। ওকে, ধরো এইখানে একটা গোলক আছে, গোলকটার রেডিয়াস বা ব্যাসার্ধ হলো আর। ওকে, এই গোলকটির পৃষ্ঠতলে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে তলমাত্রিক ঘনত্বটা কত হবে, আধানের তলমাত্রিক ঘনত্বটা কত হবে সেটা বার করতে চাইছি। তাহলে যদি কোনো গোলকের আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। এর ফর্মুলাটা আমরা বানিয়ে নেব, যে কোনো গোলকদের তার জন্য আমরা বার করে নেব। তাহলে দেখো আমরা জানি, তাহলে বলো তো এই যে গোলকের পৃষ্ঠে তুমি কিউ পরিমাণ আধান দিয়ে দিলে, ওকে, তাহলে কত ক্ষেত্রফলের উপরে কিউ আধানটা আছে বলো তো। একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ সমান কত হয় 4 পাই আর স্কোয়ার, যেখানে আরটা হলো গোলকের ব্যাসার্ধ। তাহলে আমাদের উদ্দেশ্য কি বলতো, আধানের তলমাত্রিক ঘনত্ব বার করা। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান জেনারেল ফর্মুলা হচ্ছে কিউ বাই এ। যদি এ ক্ষেত্রফলের উপর কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা সমান কিউ বাই এ। তাহলে এইটাকে দেখো, একটা গোলকের ক্ষেত্রে এ সমান 4 পাই আর স্কোয়ার, তাহলে কিউ সমান কি লিখতে পারবো, 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এটা হলো গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এইখান থেকে দেখো যে আমরা কি লিখতে পারি, সিগমা প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ যে গোলকের ব্যাসার্ধ, ধরো দুটো গোলক আছে, এইরকম একটা গোলক আছে যার ব্যাসার্ধ হলো আর একটা গোলক আছে যার ব্যাসার্ধ হলো 2r। ওকে, 2r। এইখানেও তুমি কি করলে, এর পৃষ্ঠতলেও কিউ আধান দিলে, তাহলে কি হবে, এর আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, কারণ ছোট্ট একটা তলে কিউ পরিমাণ আধান আছে। আর এইখানে কি হয়েছে, বড় একটা তলে কিউ আধান আছে, তাহলে স্বাভাবিকভাবেই আধানের তলমাত্রিক ঘনত্বটা কি হবে, কমে যাবে। তাহলে গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব তত কমে যাবে, এবং স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা ছোট্ট করে দুটো অঙ্ক করব।
অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো 4:9। ওকে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো 4:9। যদি উভয় গোলকের পৃষ্ঠে সমপরিমাণ আধান দেওয়া হয়, তাহলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? দুটো গোলক নিয়েছে, দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত, এটা ধরো R1। ওকে, এইখানেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। আর একটা গোলক নিয়েছে, এইটা ধরে নাও R2, সেখানেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে এবং বলে দিয়েছে যে R1:R2 হচ্ছে 4:9। তাহলে R1/R2 হচ্ছে 4/9। ওকে, 4/9 বলেছে যে তাহলে σ1:σ2 সমান কত হবে? এটাই হচ্ছে প্রবলেমটা বিষয়। তাহলে আমরা জানি সিগমা সমান কত হয়, কিউ বাই গোলকের ক্ষেত্রে 4πr²। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে σ1 সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πr1 এর স্কোয়ার। তার ব্যাসার্ধটাকে আমি ধরে নিলাম R1। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে σ2 সমান কত, কিউ বাই 4πr2 এর স্কোয়ার। ওকে, তাহলে σ1/σ2 সমান কত হবে বলো তো? দেখো কিউ, এখানেও কিউ, 4π ক্যান্সেল, তাহলে কি হয়ে যাবে R2/R1, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এটাকে আমরা কি করে দিতে পারি, R2/R1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে σ1/σ2 সমান R2/R1। দেখো তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, R2/R1 সমান 9/4। তাহলে 9/4 এর স্কোয়ার সমান 981 ডিভাইডেড বাই 16। তাহলে তাহলে σ1:σ2 সমান হলো 81:16। এইটাই হলো অ্যান্সার। তাহলে গোলক দুটির আধানের তলমাত্রিক ঘনত্ব হলো 81:16। ওকে, এটা একটা গেল। কোশ্চেন নাম্বার 2, দুটি গোলকের পৃষ্ঠে যে আধান দেওয়া হলো তাদের অনুপাত হলো নিয়ে নাও কিছু একটা 16:25। ঠিক আছে, আধানের অনুপাত। উভয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হলে গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। অনুপাত কত? কি দেওয়া আছে বোঝো।
দুটি গোলকের পৃষ্ঠে যে আধান দেওয়া হলো তাদের অনুপাত হলো 16:25। তাহলে আমি কি পাচ্ছি, Q1 = Q2 = 16:25। তাহলে Q1 বাই Q2 সমান হয়ে গেল 16/25। আবার বলেছে উভয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সমান, তাহলে সিগমা 1 সমান হচ্ছে সিগমা 2, ইমপ্লাই করছে অন। এবার দেখো আমরা কি জানি, সিগমা 1 সমান হচ্ছে Q1 বাই 4 পাই R1 এর স্কোয়ার এবং সিগমা 2 সমান হলো Q2 ডিভাইডেড বাই 4 পাই R2 এর স্কোয়ার। তাহলে এইখান থেকে সিগমা 1 বাই সিগমা 2 সমান R2 বাই R1 এর স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, Q1 বাই R1 এর স্কোয়ার ইন্টু R2 এর স্কোয়ার ডিভাইডেড বাই Q2। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, সিগমা 1 বাই সিগমা 2 সমান Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 তার স্কোয়ার। দেখো আমার কি কি দেওয়া আছে, বলেছে সিগমা 1 বাই সিগমা 2 সমান 1, তাহলে 1 করে দিলাম। Q1 বাই Q2 16/25 ইন্টু R2 বাই R1 এর স্কোয়ার। তাহলে কি করতে পারি, আমি এইটাকে R1 বাই R2 এর স্কোয়ার, মানে R1টাকে R1 এর স্কোয়ার এদিকে নিলাম, ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার করলাম, দিয়ে R1 বাই R2 এর স্কোয়ার সমান 16/25, ইমপ্লাই করলো যে R1 বাই R2 ইকুয়ালস টু 4/5। তাহলে কি করলো, R1 R2 সমান 4:5। তাহলে গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত হলো 4:5। বোঝা গেছে? তাহলে এই গেল আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের ক্ষেত্রীয় বন্টন। আর একটু আছে, সেটা হচ্ছে যে আধানের আয়তনীয় বন্টন। আধানের আয়তনীয় বন্টন, আধানের আয়তনীয় বন্টন। তাহলে কি ভাবো যে একটা ত্রিমাত্রিক স্পেস, এই যে এখানে কিছু পরিমাণ কালি ভরে দেওয়া আছে, ত্রিমাত্রিক স্পেসে মানে কিছু পরিমাণ আয়তনে কিছু পরিমাণ কালি ভরে দেওয়া আছে, তাহলে প্রতি একক আয়তনে কিছু পরিমাণ আছে। ওকে, তাহলে এইখানে ধরো যে আমি যদি ছবিটা এইরকম করি, এইরকম যদি একটা ছবি করি, দিয়ে ধরো এইখানে কিছু পরিমাণ আধান দিয়ে দেওয়া আছে, পুরোটাতেই ধরো আধান আছে, আধান একেবারে একটা ত্রিমাত্রিক স্পেসে পুরোটাতে যদি আধান ভরে দেওয়া থাকে, আধান এইরকম ভাবে ধরো আধান আছে, এই পুরো যে অঞ্চলটা আছে তার আয়তনটা ধরো ভি, আয়তন সমান হলো ভি, এবং এইখানে তুমি কিউ পরিমাণ আধান দিয়েছো। তাহলে আমরা আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি বলবো, যদি কিছু পরিমাণ আধানকে কিছু আয়তনে নিরবচ্ছিন্ন ভাবে বন্টন করা হয় তাহলে তাকে আধানের আয়তনীয় বন্টন বলা হয়। কিছু পরিমাণ আধানকে কোনো আয়তনে, কোনো ত্রিমাত্রিক অঞ্চলে নিরবচ্ছিন্নভাবে বন্টন করা হলে তাকে আধানের আয়তনীয় বন্টন বলা হয়।
আধানের আয়তনীয় বন্টন। এবার হচ্ছে আধানের আয়তন ঘনত্ব। আধানের আয়তন ঘনত্ব বা ভলিউম চার্জ ডেনসিটি জিনিসটা কি? আধানের আয়তন ঘনত্ব খুব ইম্পর্টেন্ট। ভলিউম ডিস্ট্রিবিউশন, ভলিউম ডেনসিটি অফ চার্জ, ভলিউম ডেনসিটি অফ চার্জ। ঠিক আছে, সেটা কি? যে প্রতি একক আধানে, তাহলে আধানের আয়তনীয় বন্টনের ক্ষেত্রে প্রতি একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের আয়তন ঘনত্ব বা ভলিউম ডেনসিটি অফ চার্জ। এইখানে দেখো, এইখানে খেয়াল করো, ভি আয়তনে কত আধান আছে? কিউ পরিমাণ আধান আছে। তাহলে একক আয়তনে কত আধান আছে? কিউ বাই ভি পরিমাণ আধান আছে। তাহলে একক ক্ষেত্রফলে, একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের আয়তন ঘনত্ব বা ভলিউম ডেনসিটি বলা হয়। তাহলে আধানের আয়তনীয় বন্টনের ক্ষেত্রে প্রতি একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের আয়তন ঘনত্ব। এই আয়তন ঘনত্বটাকে রো দ্বারা প্রকাশ করা হয়, আয়তন ঘনত্ব বলা হয়। তাহলে দেখো, ভি আয়তনে আধান আছে কিউ। তাহলে একক আয়তনে আধান আছে কত? কিউ বাই ভি। আর একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকেই বলা হয় আধানের আয়তন ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি রো সমান কত হবে? কিউ বাই ভি। এটাই হলো আয়তন ঘনত্বের সূত্র, আধানের আয়তন ঘনত্বের সূত্র। ওকে, তাহলে আমরা দেখব আয়তন ঘনত্বের একক কি, মাত্রা কি। আধানের আয়তন ঘনত্বের একক ও মাত্রা। তাহলে আমরা কি পেলাম? রো সমান কিউ বাই ভি পেলাম। ভি কিন্তু এখানে আয়তন, হ্যাঁ, ভি সমান আয়তন। তাহলে রো এর একক যদি আমরা নিতে চাই তাহলে এর একক বসাবো আর এর একক বসাবো। তাহলে এসআই একক কি হবে বলো? কুলম, উপরে কুলম। আর আয়তনের একক এসআই একক, আয়তনের এসআই একক হলো সে মিটার কিউব। তাহলে কুলম পার মিটার কিউব। সিজিএস কি হবে বলো? সিজিএস হবে স্ট্যাট কুলম পার সেন্টিমিটার কিউব হবে। মাত্রা কি হবে বলো? মাত্রা ডাইমেনশন। তাহলে রো বক্সে ভরে দিচ্ছি, মানে রো এর ডাইমেনশন সমান কিউ এর ডাইমেনশন ডিভাইডেড বাই ভি, মানে আবার বলছি ভি এখানে আয়তন ভলিউম। তাহলে রো এর ডাইমেনশন কিউ মানে আইটি ডিভাইডেড বাই আয়তনের মাত্রা, আয়তনের এসআই একক এম কিউ আর মাত্রাটা হচ্ছে এল কিউব। তাহলে দেখো মাত্রা কি আসলো? মাত্রা আসলো এল টু দি পাওয়ার -3 আই টি। এইটাই হলো আধানের আয়তন ঘনত্ব বা ভলিউম চার্জ ডেনসিটির মাত্রা। তাহলে এই হলো আজকের লেকচারের বিষয়বস্তু। আজকের লেকচার এই পর্যন্ত।